আসসালামু আলাইকুম। ইনফিনিটি স্কুলে সবাইকে স্বাগতম। তো বেসিক জ্যামিতির ধারাবাহিকতায় আজকে আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো চতুর্ভুজ। এর আগে আমরা দেখেছি কোণের ধারণা আর ত্রিভুজ। তো আজকে দেখব চতুর্ভুজ। আচ্ছা, তো চতুর্ভুজটা কিন্তু সব ক্লাসের শিক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু এই চতুর্ভুজ থেকে প্রশ্ন এসে থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু চতুর্ভুজ সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। তো আজকে আমরা চতুর্ভুজের যে টপিকগুলো দেখব সেটা হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। তো আমরা দেখব বিভিন্ন ধরনের চতুর্ভুজকে কিভাবে সহজে আমরা মনে রাখতে পারি, কিভাবে সহজে আমরা বুঝতে পারি যে এটা কোন টাইপের চতুর্ভুজ এবং এই চতুর্ভুজের সূত্রগুলো কিভাবে খুব ইজিলি বের করে সেগুলো আমরা এপ্লাই করে বিভিন্ন ধরনের অঙ্কের সমাধান করতে পারবো, সেটাই কিন্তু আমরা আজকে ক্লাসে দেখব। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখব চতুর্ভুজ কাকে বলে। ঠিক আছে? আচ্ছা, চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ হলো চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকেই বলা হয় চতুর্ভুজ। তো চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। যেমন মনে করো যে এইটা কিন্তু চারটি বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র। এটা যেমন চতুর্ভুজ। সিমিলারলি এইটাও কিন্তু চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। সুতরাং এটাও একটা চতুর্ভুজ। আবার আমি যদি বলি এটাও কিন্তু একটা চতুর্ভুজ, কারণ এটাতে কিন্তু চারটা বাহু আছে। এই চারটা বাহু দ্বারা আবদ্ধ এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে এটা একটা চতুর্ভুজ। ঠিক আছে? তারপরে দেখো এইটাও কিন্তু একটা চতুর্ভুজ। এইটাও কিন্তু একটা চতুর্ভুজ। তো তাহলে আমরা দেখলাম যে চতুর্ভুজ মানে চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। দেখো এখানে কিন্তু বেশ কয়েক ধরনের চতুর্ভুজ আমি তোমাদের একে দেখালাম। তো কথা একটাই, চতুর্ভুজ মানে হলো চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। তো দেখো এখানে যে আমি বিভিন্ন ধরনের চতুর্ভুজ আঁকলাম, এইগুলো চতুর্ভুজের কিন্তু এক একটার আলাদা আলাদা নাম আছে। তো চলো আমরা একটু দেখে নিই কোন চতুর্ভুজের কি নাম। প্রথমেই দেখবো আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র কাকে বলে সেটা দেখার জন্য আমি প্রথমে চিত্রটা একটু এঁকে নিই। এই যে দেখো, আচ্ছা এই চিত্র দেখে কি বুঝতে পারতেছো? এই চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে চারটি বাহু দ্বারা আবদ্ধ একটি ক্ষেত্র। আর এই ক্ষেত্রে দেখো এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, তাই না? আর এই বাহু কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল। আর এই যে এই কোণগুলো, এই প্রত্যেকটা কোণ, এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে। এই প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখন আয়তক্ষেত্রের সংজ্ঞা এভাবে বলতে পারি যে যে চতুর্ভুজের আহ বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল আর প্রত্যেকটা কোণ সমকোণ, সেই চতুর্ভুজকে বলা হয় আয়তক্ষেত্র, তাই না? এখন দেখো, যদি এই বাহুকে আমরা বলি এ আর এই বাহুকে বলি বি বাহু, আর এখান থেকে এ পর্যন্ত যে বাহুটা আঁকলাম এটা হচ্ছে কর্ণ। এই চতুর্ভুজের কর্ণ বলা হয়। ঠিক আছে? তাহলে এই কর্ণ যদি হয় ডি, আচ্ছা, তাহলে যে আয়তক্ষেত্রটা আমি আঁকলাম এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? আচ্ছা, তো আমরা দৈর্ঘ্য ধরেছি হচ্ছে এ আর প্রস্থ হলো ধরছি বি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো এ বি। তো এখন যদি আমি বলি যে এই আয়তক্ষেত্রের কর্ণ বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে, তাহলে এই কর্ণটা কি ধরেছি? আমরা কর্ণটা ধরছি হচ্ছে ডি। তাহলে ডি ইকুয়াল টু কি হবে? আচ্ছা, তো দেখো এই যে এইটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী একটা ত্রিভুজ। দেখো এই যে কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে এই যে এইটা একটা ত্রিভুজ হয়ে গেছে, এইটা একটা ত্রিভুজ হয়ে গেছে। অর্থাৎ এই আয়তক্ষেত্রের এই কর্ণটা এই আয়তক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করছে, তাই না? আচ্ছা, তাহলে এই ডিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? এই ত্রিভুজে যদি, এই যে এই ত্রিভুজে যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের এই ডি এর মানটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই এই চতুর্ভুজের বা এই আয়তক্ষেত্রের এই কর্ণ ডি এর মানটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে দেখো পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার। অতিভুজটা কোনটা? এই যে এটা, এতটুকু এতটুকু হচ্ছে ডি। তাহলে অতিভুজ স্কয়ার এটা হচ্ছে ডি স্কয়ার। আর ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে এ, এ যেটা হলো ভূমি এ স্কয়ার প্লাস এটা হলো লম্ব, লম্ব স্কয়ার।
এই তো এটা হলো পিথাগোরাসের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা আমরা জানি। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা কি পাবো, যদি এই ডি স্কোয়ারকে রুট করে দিই তাহলে এই পাশেও রুট করে দিতে হবে। আচ্ছা, ডি স্কোয়ারকে রুট করলে শুধু ডি থাকবে আর এই পাশে পুরোটাই থাকবে, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে আমরা এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে আমি একটু ছবিটা এঁকে নিই। এটা হলো বর্গক্ষেত্র। দেখো একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবা যে এই চতুর্ভুজটার কিন্তু প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এই বাহু এইটা এইটা চারটা বাহুই কিন্তু পরস্পর সমান, অর্থাৎ চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু একই। ঠিক আছে? আচ্ছা, আবার একটু খেয়াল করলে দেখবা যে এই সমস্ত কোণ মানে চারটা কোণই কিন্তু 90 ডিগ্রি। চারটা কোণ 90 ডিগ্রি বা চারটা কোণই হলো সমকোণ। আচ্ছা, তাহলে এখন সংজ্ঞাটা কি হচ্ছে? সংজ্ঞাটা হচ্ছে যে যে চতুর্ভুজের চারটা বাহুই সমান এবং প্রত্যেকটা কোণই সমকোণ তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একটু লিখে রাখি। তো দেখো এখানে কি লিখলাম, চারটি বাহুই সমান, এই যে চারটা বাহু সমান এবং প্রত্যেক কোণ 90 ডিগ্রি বা সমকোণ। তো যে চতুর্ভুজের চারটা বাহুই সমান হবে এবং প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি হবে সেই চতুর্ভুজকে কিন্তু আমরা বলবো বর্গ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই বাহু যদি এ হয় তাহলে এই বাহু সবগুলা বাহুই কিন্তু আলটিমেটলি এই হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে পারবো সেটা একটু আমরা দেখি। আচ্ছা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা, তো কি লিখলাম? লিখলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে এ, প্রস্থ কি? প্রস্থ এ। তাহলে এ আর এ হলো এ স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো এক বাহু স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি খুব সহজ ভাষায় বলি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে যে কোনো বর্গক্ষেত্রের এক বাহুর উপর স্কোয়ার করলেই আমরা কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ বর্গক্ষেত্রে যখন একটা বাহুর মান দেওয়া থাকলে সেই বাহুটাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, বর্গক্ষেত্রের এক বাহু যা চারটা বাহু তাই, কারণ প্রত্যেকটা বাহু কিন্তু সমান। ঠিক আছে? এখন যদি আমরা এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি, এই যে এটা হলো কর্ণ, কর্ণ যদি ডি হয় তো এখন যদি এই ডি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে চাই তাহলে সেটা কি হবে? দেখো, ডি ইকুয়াল টু হবে, তো দেখো কর্ণ ডি ইকুয়াল টু কি হবে? আচ্ছা, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজে এটা কিন্তু একটা অতিভুজ। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার করো আর এখানে লম্ব কত? এ, ভূমিও কিন্তু এ, তাই না? তাহলে এখানে দেখো ডি স্কোয়ারের উপরে যদি আমরা রুট করি আর এখানে এ আর এ হলো 2a আর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এটাকেও কিন্তু রুট করতে হবে। তাহলে দেখো এখানে কি আসলো, এখানে ডি স্কোয়ারকে রুট করলে হবে ডি আর এখানে 2a স্কোয়ারকে রুট করলে এখানে আসবে √2a, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা দিয়ে খুব সহজেই একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারবো। তো এখন আমরা সামান্তরিক সম্পর্কে জানবো এবং সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা দেখবো। তো সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক কাকে বলে সেটা দেখার জন্য আমি আগে ছবিটা একটু এঁকে নিই। আচ্ছা, তো একটু ভালোভাবে খেয়াল করো যে এই চিত্রটাতে দেখতে পাচ্ছ এটাও কিন্তু চারটি বাহু দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র। তো সেক্ষেত্রে এটাও একটা চতুর্ভুজ, কিন্তু এটা কি টাইপের চতুর্ভুজ? রম্বস নাকি বর্গ নাকি আয়তক্ষেত্র নাকি সামান্তরিক? অবশ্যই যত সামান্তরিকের ক্ষেত্রে এটা আঁকলাম এটা সামান্তরিকই হবে। এই চিত্র থেকে বুঝতে পারতেছো যে এখানে কিন্তু দেখো এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান, মানে এই বাহু সমান, এই বাহু সমান এবং তারা সমান্তরালও বটে, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু একটা বিষয় আমরা এখান থেকে জানলাম, সেটা হলো যে যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আর আরেকটা বিষয় হচ্ছে দেখো, এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণ, কোনো কোণে কিন্তু সমকোণ নয়। সমকোণ মানে কি? কোনো কোণ কিন্তু 90 ডিগ্রি নয়। তাহলে কিন্তু এখন সংজ্ঞা কিন্তু আমরা নিজেরাই লিখতে পারবো যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণে সমকোণ নয় তাকে বলবো সামান্তরিক, তাই না? আচ্ছা, তাহলে একটু এখানে লিখে রাখি। তাহলে কি লিখলাম? বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনো কোণে কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি নয়। তো সেটাকে আমরা বলবো সামান্তরিক। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সামান্তরিক এবং রম্বসের মধ্যে কিন্তু অনেক সময় প্যাচ লেগে যায়, তো সেটা কিন্তু মনে রাখলে আর প্যাচটা লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? তো এখন আমাদের দেখতে হবে যে এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কোন সূত্র দিয়ে বের করতে পারবো, তাই না? সামান্তরিকের ক্ষেত্রফল বের করার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু আমরা দুইটা ওয়েতে বের করতে পারি। একটা হলো যদি সামান্তরিকের ভূমি এবং সামান্তরিকের উচ্চতার মান দেওয়া থাকে সেক্ষেত্রে একরকম সূত্র আসবে। আবার যদি সামান্তরিকের একটা কর্ণ এবং সেই কর্ণ থেকে তার বিপরীত কৌণিক বিন্দুর উপর যদি একটা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু একরকমের সূত্র আসবে। তো চলো সেটা আগে আমরা লিখে ফেলি। তো দেখো ক নম্বরে কি লিখলাম? লিখলাম ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে। তো এখন আমরা দেখবো যে ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে সেটা দেখবো। আচ্ছা, আচ্ছা দেখো এটা সামান্তরিক আর এখানে কি বলা আছে? ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে। তো ভূমি হলো এটা। তো মনে করো ভূমির মান হচ্ছে এ, আর তারপরে উচ্চতা। তো উচ্চতা কিন্তু এই কর্ণ থেকে এই বাহুর উপর যদি একটা লম্ব আঁকা যায় তাহলে এটাই কিন্তু হবে এই সামান্তরিকের উচ্চতা। তো উচ্চতা যদি এইচ দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণন উচ্চতা, ইকুয়াল টু ভূমি হচ্ছে এখানে এ আর উচ্চতা হলো এখানে এইচ, অর্থাৎ এইচ। তাহলে কিন্তু আমরা এই সূত্র প্রয়োগ করে যদি সামান্তরিকের ভূমি এবং উচ্চতার মান দেওয়া থাকে তাহলে এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা খুব সহজেই বের করতে পারবো, তাই না? আচ্ছা, তো এবার আমরা দেখব খ নাম্বারটা। আচ্ছা দেখো, খ নম্বর হলো কর্ণের দৈর্ঘ্য এবং উক্ত কর্ণের উপর অঙ্কিত কৌণিক বিন্দুর লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকলে কি হবে? অর্থাৎ এটা হলো সামান্তরিক, এই সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য, মানে এই কর্ণের দৈর্ঘ্য ডি, তারপর হচ্ছে এই কর্ণ থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব। অর্থাৎ এখানে যদি একটা লম্ব আঁকি এইটা, তো এইটা যদি হয় এ, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য ডি আর এখান থেকে এই কৌণিক বিন্দু পর্যন্ত এই যে লম্ব, এই লম্বর দৈর্ঘ্য, আচ্ছা এই লম্ব, তো এই লম্বের দৈর্ঘ্য এ যদি দেওয়া থাকে তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি হবে? আচ্ছা দেখো তো এই ডি কর্ণটা এই পুরো সামান্তরিককে কিন্তু সমান দুই ভাগে ভাগ করছে, অর্থাৎ এই ভাগ আর এই ভাগ কিন্তু সমান হয়ে গেছে, কারণ ডি কর্ণটা সামান্তরিককে পুরো দুই ভাগে ভাগ করেছে। শুধু সামান্তরিকের না, আয়তক্ষেত্র, বর্গ, তারপরে রম্বস, সামান্তরিক সবগুলোর কিন্তু কর্ণ তাদেরকে সমান দুই ভাগে ভাগ করে। অর্থাৎ আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে সমান দুই ভাগে ভাগ করবে, রম্বসের কর্ণ রম্বসকে সমান দুই ভাগে ভাগ করে, তারপরে হচ্ছে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুই ভাগে ভাগ করে। ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে দেখো তো যে এখানে সমান দুইটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়েছে। আচ্ছা যদি উপরের ত্রিভুজটার দিকে তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই ত্রিভুজের ভূমি কিন্তু ডি দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে হচ্ছে এ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে এখন এখানে আমরা হাফ, হাফের জায়গায় হাফ আছে, আর ভূমি কত ডি, তাই না? তো ভূমি ডি লিখবো আর উচ্চতা লিখবো হচ্ছে এ। তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই না? তাহলে আমরা এই এতটুকু জায়গার ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা। তো এখন যদি আমরা এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু এই পুরাটার ক্ষেত্রফলই পেয়ে যাব, কারণ এই পুরো অংশের অর্ধেক অংশটা হচ্ছে এই ত্রিভুজ ছিল, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করলাম। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারবো সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু, এই যে এখানে হাফ ছিল সেটাকে বললাম 2 দিয়ে গুণ করতে হবে, ডি আর এ তো তাদের জায়গায় আছে, তাহলে 2 2 কেটে গেলে ডি ইন্টু এ হবে।
তো তাহলে তোমরা বুঝতে পারলে যে কর্ণের দৈর্ঘ্য আর এই কর্ণ থেকে কৌণিক বিন্দুতে একটা লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই শুধুমাত্র এই কর্ণ আর এই লম্বটাকে গুণ করে দিলে আমরা এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। আশা করি সবাই মনে রাখবা। তো রম্বস কাকে বলে এটা দেখার জন্য আগে চিত্রটা একটু এঁকে নিব। আচ্ছা, তো তোমরা একটু চিত্র দেখে গেস করো তো রম্বস কাকে বলে, একটু বলার চেষ্টা করো তো নিজেরা। আচ্ছা, যাই হোক অনেকে কিন্তু বলতে পারবা। তো রম্বস কিন্তু আসলে তাকে বলে যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান এবং এই বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান্তরাল, তাই না? আর কোনো কোণই কিন্তু সমকোণ নয়। তো এটাকে কিন্তু সিম্পলি বললে আমরা বলতে পারবো যে যে চতুর্ভুজের সবগুলো বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে বলা হয় রম্বস। আচ্ছা, রম্বস আর বর্গ কিন্তু একই রকম, কিন্তু বর্গের প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, আর রম্বসের কোনো কোণই সমকোণ নয়, কিন্তু প্রত্যেকটা বাহু কিন্তু দুইটার ক্ষেত্রে সমান। বর্গেরও যেমন প্রত্যেকটা বাহু সমান, রম্বসেরও কিন্তু প্রত্যেকটা বাহু সমান। কিন্তু কোণ বর্গের হচ্ছে কোণগুলো সব সমকোণ, আর রম্বসের কিন্তু কোনো কোণই সমকোণ নয়। ঠিক আছে? সমকোণ নয়। আচ্ছা, তো দেখো তাহলে রম্বস কাকে বলে? প্রত্যেক বাহুই সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, তাকে বলা হয় রম্বস। তাহলে এখন দেখবো যে আমরা রম্বসের ক্ষেত্রফলটা কোন সূত্র দিয়ে বের করতে পারি খুব সহজে। রম্বসে যদি এই বাহু এ হয় তো এটাও এ হবে, এটাও এ হবে, প্রত্যেকটাই কিন্তু এ হবে, কারণ রম্বসের চারটা বাহুই সমান। আর এখানে এই কৌণিক বিন্দু থেকে এই কৌণিক বিন্দু যোগ করে দিই তাহলে এটা হবে কর্ণ। এই কর্ণকে বলবো আমরা D1, আর এই কর্ণ থেকে এই কর্ণ যোগ করে দিলাম, এটাকে বলবো আমরা D2। ঠিক আছে? তো আরেকটা বিষয় হলো যে রম্বসের কর্ণগুলো কিন্তু পরস্পর পরস্পর কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এইখানে এই যে এই বিন্দুতে এই যে প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। এই প্রত্যেকটা কোণের মান হবে 90 ডিগ্রি। এটা মনে রাখবা যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে দেখো এই যে এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, বা এটা হলো একটা লম্ব, এটা হচ্ছে একটা লম্ব। ঠিক আছে? তো এটা যদি লম্ব হয় তাহলে দেখো এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে এখান থেকে এতটুকু এই ত্রিভুজ, হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে D1, আর এটা হলো লম্ব। ঠিক আছে? এই লম্বটা কত? এখান থেকে এ পর্যন্ত হচ্ছে D2, তাহলে এখান থেকে এ পর্যন্ত এটা হবে D2/2, তাই না? অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত ছিল D2, আর এতটুকু হবে হচ্ছে D2 এর অর্ধেক, তাই না? তাহলে দেখো এই যে এই উপরের ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? তাহলে হাফ থাকলো, আর ভূমি কত? ভূমি এখানে বলছিলাম D1, আর উচ্চতা কত? এখানে উচ্চতা হচ্ছে D2/2। ঠিক আছে? তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো হচ্ছে D1 D2 ডিভাইডেড 4। ওকে? আচ্ছা, তো এখন দেখো এই একটা ত্রিভুজ, আবার নিচে একটা ত্রিভুজ আছে, সেম ত্রিভুজ হয়েছে। তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সেমই হবে। অর্থাৎ এখন যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এই পুরো রম্বসের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 গুণিত D1 D2/4। তাহলে তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 2, তাহলে হাফ ইন্টু D1 D2। ঠিক আছে? তো এটাকে যদি আমরা আরো সহজ ভাষায় বলি তাহলে কিন্তু বলতে পারবো যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত কর্ণদ্বয়ের গুণফল। দেখো এই দুটো কিন্তু কর্ণ, এই যে D1 আর D2 হলো এই রম্বসের কর্ণ, তাহলে কর্ণদ্বয়ের গুণফল। তো সেটা এখানে লিখে দিই, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তো আশা করছি তোমরা এটাও বুঝতে পারছো। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ক্লাসটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাসটা কিন্তু শেষ হয়ে যায়নি, তবে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই চতুর্ভুজের
শেষ টপিক হলো ট্রাপিজিয়াম। এটা দিয়ে আমরা ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা, তো ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হলো সেই চতুর্ভুজকে বলা হবে যে চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয়। শুধু এই একটা শর্তই আছে ট্রাপিজিয়ামের, যে একটা চতুর্ভুজের যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে, কিন্তু সমান হবে না। আর বাকি দুইটা বাহু থাকবে, তারাও কিন্তু সমান্তরালও হবে না, সমানও হয়তো হবে না। তাকে বলা হবে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ছবিটা আঁকি। আচ্ছা দেখো, যে ছবিটা আঁকলাম এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম। দেখো, এই বাহু আর এই বাহু কিন্তু সমানও নয়, আবার সমান্তরালও নয়। আর এই বাহু কিন্তু সমান না হলেও তারা কিন্তু সমান্তরাল, তাই না? ট্রাপিজিয়ামের শর্ত ছিল যে যে কোনো দুটো বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে, সমান হবে না কিন্তু সমান্তরাল হবে। আর অপর দুইটা বাহু সমানও নয়, সমান্তরালও নয়। তো দেখো, এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল, কিন্তু তারা কিন্তু সমান নয়, এটা ছোট আর এটা বড়। আর এই দুই বাহু তো সমান্তরালও নয়, সমানও নয়, কিছুই নয়। তো এটাই হলো ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু দেখি। আচ্ছা, তো মনে করো যে এই ট্রাপিজিয়ামের নাম দিলাম এ বি সি ডি। তাহলে এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম। তো এটার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এটা ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদেরকে আরেকটু ড্রয়িং আছে, ড্রয়িং গুলো করতে হবে। এখান থেকে একটা লম্ব এঁকে দিলাম, আবার এইখান থেকে একটা লম্ব আঁকবো। এই তো লম্ব আঁকলাম। তো এটাকে বল তো এটাকে বলি ই, আর এটা হলো এফ। আচ্ছা, এখন আমরা এই বি আর ডি যোগ করে দেব। আচ্ছা, তাহলে দেখো, এই ডিটা লম্ব হওয়ার কারণে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, বা এটা হলো লম্ব। আবার এইখানে একটা লম্ব আঁকার কারণে এই যে লম্ব, এই কোণটা হলো 90 ডিগ্রি, যার কারণে এটা হলো একটা লম্ব। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? তাহলে আমি যদি বলি যে বিডিসি এই ত্রিভুজটা, এই যে বিডিসি এই ত্রিভুজটাতে এই যে বিসি হলো ভূমি আর ডিটা হলো কি লম্ব, তাই না? আবার দেখো, আমি যদি বলি যে এ বি ডি এই ত্রিভুজে দেখো, এই যে এ ডি হলো ভূমি আর এই যে বি এফ, এই বি এফটা হলো লম্ব। তাহলে দেখো, এই লাল দাগের নিচে যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল, আর লাল দাগের উপরে যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যদি আমরা যোগ করে দিই, তাহলে কিন্তু এই পুরো ক্ষেত্রের, এই পুরো চতুর্ভুজের অথবা এই পুরো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব, তাই না? তো চলো সেটাই করি। আচ্ছা, তাহলে দেখো যে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, আচ্ছা, তো যে ত্রিভুজের আমরা ভূমি জানি এবং লম্ব জানি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ ইন্টু। আচ্ছা, তাহলে এই ত্রিভুজের ভূমি কত? এই ত্রিভুজের ভূমি হচ্ছে এডি, আর এই ত্রিভুজের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এই যে বি থেকে এফ, এটা হলো উচ্চতা। তাহলে উচ্চতা হলো বিএফ। তারপরে আবার দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে লাল দাগের নিচে যে ত্রিভুজটা আছে, ওই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ বিডি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু, এটা ভূমি কত? বিসি, বিসি ইন্টু এটার উচ্চতা কত? এটার উচ্চতা হচ্ছে ডিই, ডিই। আচ্ছা, তো এখন দেখো এই বিএফ আর এই ডিটা কিন্তু পরস্পর সমান। কেন? কারণ এডি আর এই বিসি বাহু ছিল সমান্তরাল বাহু, আর সমান্তরাল বাহু যে কোনো জায়গাতে তাদের দূরত্ব সমান। সুতরাং বিএফ আর ডিটা হলো সমান। তাহলে এখানে কিন্তু আমরা এই বিএফ এর জায়গাতে ডি লিখতে পারি, অথবা ডি এর জায়গাতে বিএফটা লিখতে পারি। এখন আমরা কি করব? আমরা দিব ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি সি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, আচ্ছা কি বললাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ এই ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু, আচ্ছা, তো এই বিএফ এর জায়গাতে আমরা কি লিখবো? আমরা লিখবো ডিই, ডিই, ওকে, প্লাস, আচ্ছা, তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এখানে লিখে দিলাম। এখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখতে হবে। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত বিসি ইন্টু ডিই।
আচ্ছা, এখন দেখো তো এই দুটার মধ্যে কমন কি যায়? এটার মধ্যে হাফ আছে, এটার মধ্যে হাফ আছে, আবার এটার মধ্যে ডি আছে, এটার মধ্যে ডি আছে। তাহলে কিন্তু হাফ ডি এটা কমন যাচ্ছে, আর এখানে থাকছে হচ্ছে এডি, আর মাঝখানে প্লাস আছে প্লাস, এখানে থাকছে হলো বিসি। তাহলে আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? হাফ ইন্টু ডি ইন্টু এডি প্লাস বিসি। আচ্ছা, তো দেখো এখানে এডিটা কি? এডিটা হলো এ বাহু, আর বিসিটা হলো এ বাহু, অর্থাৎ সমান্তরাল দুইটা বাহু। আচ্ছা, আর ডিটা কি? ডিটা হচ্ছে লম্ব বা এই ট্রাপিজিয়ামের উচ্চতা, তাই না? তাহলে এটাকে আমরা যদি একটু বাংলা ভাষায় লিখি, সহজ ভাষায় লিখি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আচ্ছা, তো দেখো কি লিখলাম? লিখলাম হাফ ইন্টু উচ্চতা, এই যে ডিটা ছিল উচ্চতা, আর লিখলাম ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। এই যে এটা একটা আর এটা একটা, দুটো হলো সমান্তরাল বাহু, এদের যোগফল হলো এটা। এটাকে আমি একবার লিখে দিলাম সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে মোট কথায় ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি দাঁড়ালো? ট্রাপিজিয়ামের সূত্রফল দাঁড়ালো হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। তো বেসিক জ্যামিতি চতুর্ভুজ টপিকের লেকচারটা এই পর্যন্ত ছিল। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।